এখন রাত্রি 1টা বাজে। মাছের ঝোল করে এলাম, করে এখন এসির মধ্যে রেখে দিলাম, কারণ অত সকালবেলা উঠে আমি মাছের ঝোল করতে পারবো না, ঘুমে ঢুলু ঢুলু থাকবো। আর সকালবেলায় ছেলে বড় দুজনেই বেরিয়ে যাবে, তাই একেবারে মাছের ঝোল করে রাখলাম। আর ভাতটার চালটা বের করে রেখেছি, সকালবেলা উঠে ভাতটা করব, মাছের ঝোল দিয়ে খেয়ে চলে যাবে। আমার ছেলে বলেছি না, একদম শুকনো শুকনো খেতে পারে না, ওর একটু ঝোল চাই। আর সকালবেলা ডাল ফালও খেতে চায় না, মাছের ঝোল, ডিমের ঝোল, চিকেনের ঝোল এইসব দিতে হয়। তো যার জন্য করে রাখলাম, করে এসির মধ্যে রাখলাম, জানি জিনিসটা ভালো থাকবে। কারণ সকালবেলার দিকে হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে রান্না করতে, কি বলবো। তো যাই হোক, এখন আমি একটা ভিডিও করতে এসেছি, বুঝেছো। সেটা হচ্ছে, অনেক দিন যাবত তোমরা জানো যে আমরা মেন্ডি, বোতল মামি, মারু এদের নিয়েই ভিডিও করছি। তার কারণ হচ্ছে এর থেকে কন্টেন্ট পাচ্ছিলাম না, টিনু সুন্দরীর থেকে তেমন একটা কন্টেন্ট পাচ্ছিলাম না, মানে সেই লেভেলের কন্ট্রোভার্সিয়াল টাইটেল বা থাম্বনেল দিচ্ছিল না, তার জন্য ওকে নিয়ে তেমন কিছু বলছিলাম না। এই দিকের কন্টেন্টেই মানুষ বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল। খোকা মধ্যখানে 2-4 বার দিয়েছে কন্টেন্ট, এবং সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে যেভাবে লাইভে বলেছে, সেটাও সত্যি খুবই খারাপ লেগেছে। কিন্তু তারপরেও কন্টেন্ট করিনি, কারণ এই দিকে একটু বেশি আমরা ফোকাস ছিলাম। তো সেই সময় ভাবলাম যে থাক, ওটা নিয়ে বলার দরকার নেই, তার জন্য আর বলিনি। তো তোমরা জানো কিছুদিন আগে খোকার লাইভে বাচ্চাটা অনেক কথা বলেছে। এবার দেখো, একটা বাচ্চা মানুষ এই কথাগুলো কি করে বলবে, কি করে জানবে, যদি তার সামনে আলোচনা না হয়, তার সামনে যদি কথাগুলো না হয়, বাচ্চাটা তো জানতে পারবে না। আজকে ধরো, এই যে সবাই বলে আমাদের খোকার দিদি কি করে জানলো ওর মনের মধ্যে বিষ ঢুকিয়েছে কে, ওর মাসি আর ওর দিদা, বলে না সবাই, তো তাই বলে। নালে ওর মা যে ওকে রেখে চলে গেছিলো, ওর মা ওকে ওদের মা বাড়ি পাঠিয়ে দিয়েছে, রেখে চলে গেছিলো না, দিয়ে দিয়েছিল আর কি। তারপরে খাওয়ার জন্য, খিদের জন্য কাঁদছিল একটা 3 মাসের বাচ্চা, সেগুলো জানলো কি করে, লোকের প্রশ্ন আসে না? তো জানলো। তো এরা খোকার লোকেরা বলে আর কি, মানে খোকার দিকের লোকেরা বলে যে মাসি কান ভাঙচি দিয়েছে আর দিদা দিয়েছে, মানে নিয়ে গেছে, আবার উল্টে মায়ের আর বাবার নামে মিথ্যা কথা বলে তার মন বিষিয়ে দিয়েছে। তো আজকের ডেটে যদি সত্যি ওটা ধরে নিই তর্কের খাতিরে যে হ্যাঁ এই জন্যই ওর মনের মধ্যে ঢুকেছে, তাহলে আজকের এই বাচ্চাটা যে কথাগুলো বলছে, আমার মা ভালো না, ছেড়ে চলে গেছে, এই হয়েছে ওই হয়েছে, কনস্ট্যান্টলি বলে যাচ্ছে, তোমরা দেখেছো। আচ্ছা, এবার ও কি করে জানলো? এইটুকুনি বাচ্চা, এত কিছু তো জানার কথা নয়। যখন ওর মা চলে গেছে, ওর বয়স 2.5 বছর, ও কি ফিলিংস আছে, কি ফিলিংস আছে, কি জন্য মা চলে গেছে, কেন চলে গেছে, কি হয়েছে না হয়েছে, ও কি জানে? জানে না। তাহলে রাত্র দিন তার কানের কাছে কিন্তু ঘ্যানর ঘ্যান করেছে তার ঠাম্মি, তার দাদু, তার বাবা, তার জন্যই কিন্তু তার মনের মধ্যে সেইগুলো ঢুকে গেছে। আমরা কিন্তু জানি 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেন কিন্তু খুব কুইকলি ডেভেলপ হয়। যতখানি একটা ব্রেন ডেভেলপ হওয়ার, ততখানি ডেভেলপ 5 বছর পর্যন্ত হয়। তারপর 18 বছর পর্যন্ত অল্প 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 করে হয়, মানে এক্সেসিভ ওয়েতে 5 বছর পর্যন্ত হয়। এবার সেই ব্রেন যখন ডেভেলপ করছে, সেই সময় যদি তার মনের মধ্যে এইগুলো ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেগুলোই সে কবজাতে থাকবে, এবং এতে কিন্তু সে সুস্থ মানসিকতার কিন্তু হবে না। এইটা ওর বাবা ভাবছে যে আমি তার মায়ের নামে 2-4টে কথা বা তার ফ্যামিলির লোক ভাবে 2-4টে কথা বললাম, আর ছেলেটার মাথার মধ্যে গেঁথে গেল, ছেলেটা মাকে ঘেন্না করলো, তাহলে কি ছেলেটা ভালো থাকলো? ছেলেটা কিন্তু মানসিকতাটা সুস্থ হবে না। কারণ একটা জিনিস জানবে যে ব্রোকেন ফ্যামিলিতে বাচ্চারা কিন্তু একটা জায়গা অফ হয়ে থাকে, এটা একটা ব্যাপার। তাদের কিন্তু নর্মাল সাধারণ বাচ্চাদের মতো ডেভেলপ হয় না। এটা গেল মানসিক জায়গাটা বলছি। তারপর আবার যদি তার সামনে মায়ের গল্পটা হয়, আর বাচ্চারা না মায়ের ব্যাপারে ভীষণ সেন্সিটিভ হয়, যে কোনো বাচ্চা। আর ছেলে বাচ্চারা আবার মায়ের ব্যাপারে আরও বেশি সেন্সিটিভ হয়। মানে দেখো, আজকের একটা বাবা যদি কোনো ভুলভাল কাজ করে, ছেলেরা কিন্তু তবুও অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু মা করেছে শুনলেই যেন ছেলেপুলেদের মাথার মধ্যে সেই রক্ত চড়ে যায়। এটা কিন্তু একটা নেচার মানুষের, যে মা করতে পারে না। মায়ের ভাবমূর্তি বা মায়ের প্রতিমূর্তি এমনভাবে তৈরি করা হয়েছে আমাদের সমাজে, যার জন্য মা একটা অন্যায় করলে সেটা এক্সট্রিম লেভেলের অন্যায় হয়, কিন্তু বাবারটা যেন মার্সি করা যায়, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে রয়েছে। দেখবে অনেকের বাড়িতেই তোমরা দেখেছো যে যেখানে একটা বাবা একটা ভুল কাজ করেছে, কিছুদিন পর মাও সেই বাবাকে অ্যাকসেপ্ট করে নেয়, আর বাচ্চারাও বাবাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে, কারণ ওই যে পিতৃতান্ত্রিক সমাজ বাবার উপর নির্ভরশীল।
কিন্তু মা যদি এরকম একটা কাজ করে তাহলেই কিন্তু অনেক কিছু কথা ওঠে। তো এখানেও সেরকম একটা ব্যাপার। তো বাচ্চাটার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তার মা ভালো না, তাকে ছেড়ে চলে গেছে, তাকে ছোটোবেলায় মারতো। কখন মারতো? 2.5 বছর বয়সে? মানে বলছে আমার 5 বছর বয়সে চলে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এসব কী সব বলছে। তো 2.5 বছর বয়সে মারতো? দুষ্টুমি করেছে হয়তো, মুখের উপর এটা দিয়েছে, কিন্তু এই মারতো ব্যাপারটা, ওই ফিলিংসটা ওর কোত্থেকে এলো? ওই ফিলিংসটা ওর বাড়ির লোকেরা বলেছে, ঠিক আছে? যাই হোক, এগুলো করে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে ট্রমাটাইজ করা হচ্ছে, বাচ্চাটার ভালো হচ্ছে না এতে। মায়ের সম্বন্ধে এই যে তীব্র বিতৃষ্ণা, পরবর্তীকালে অন্য মেয়েদেরকেও ও ভালো চোখে দেখবে না, সবাইকেই সন্দেহ চোখে দেখবে। এবং হেলদি রিলেশনশিপ গড়ার জন্য কিন্তু ওর জন্য খুব খারাপ, ওর জন্য কিন্তু ভালো হবে না ব্যাপারটা। মেয়েদের সম্বন্ধে ওর একটা বিতৃষ্ণা জন্মে যাবে, এবং মায়ের ওই ক্ষোভটা, মায়ের ওই রাগটা ও অন্য মেয়েদের উপর ফলাতেও পারে। কেন, আমরা তো অনেক ধরনের ক্রাইম দেখি, হ্যাঁ, সমাজে, এবং দেখা যায় যে এরকম ধরনের সাইকো কিলার বা সাইকো কিছু লোকজন আছে, তাদের দেখবে ছোটোবেলাটা খুব সাংঘাতিক। নয় বাবা মাকে প্রচণ্ড টর্চার করছে, নয় মা তাদের সামনে অন্য কারোর সঙ্গে কিছু প্রবলেম করছে, সেটা ও চোখের সামনে দেখেছে, বা মা হয়তো দুটো ভাতের জন্য চারিদিকে কষ্ট পেয়েছে, তারপর হয়তো মা ওদেরকেই বকেছে ঠকেছে, মানে এরকম কিছু হয়েছে, তারাই কিন্তু এই ট্রমাটাইজ হয় এবং পরে সাইকো প্রবলেম হয় এবং নানা রকম জিনিস করে। যত মানে এই ধরনের ক্রাইম তারাই বেশি করে। যদি আরও ছোটোবেলাটা দেখো যে তার ছোটোবেলাটা খারাপ ছিল, মানে এই ধরনের খারাপ, তাদের কিন্তু মুশকিল হয় পরবর্তীকালে। এবার তোমরা বলতে পারবে কেন খারাপ আছে, ওর বাবার কাছে তো আছে, ওর বাবা খুব ভালো রেখেছে, খুব ভালো যত্ন করছে, এই করছে। উফ, আমি তো বলিনি যে ওর বাবা ওকে খেতে দেয় না, পড়তে দেয় না, কিছু করে না, আমি এইসব কিছু বলিনি, আমি এরকম ধরনের কথা বলছি না। আমি মানসিক অবস্থানের কথা বলছি, ঠিক আছে? মানসিক জায়গাটা ওর নড়বড়ে হয়ে যাচ্ছে। যত এরকমভাবে মায়ের নামে বলতে থাকবে ওর বাবা, তত ওর মায়ের সম্বন্ধে একটা ফিলিংস ব্যাড হবে, কিন্তু সেই এফেক্টটা ও পরবর্তীকালে ওর লাইফে যেসব মেয়েরা আসবে, সে বন্ধু হোক, দিদি হোক, অন্য কেউ হোক, তাদের সঙ্গে কিন্তু ও খুব একটা ভালো বিহেভিয়ার করতে পারবে না। কারণ মাটা একটা আধার, তো আমাদের বাচ্চাদের মা একটা আধার। মায়ের সম্বন্ধে ভুলভাল হলে সে মা জাতিটাকে আর রেসপেক্ট করতে ভুলে যাবে, এটা কিন্তু সমস্যা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। না, আজকের টিনুর যে টাইটেলটা, সেটা দেখার পর স্বাভাবিক আমাদের খারাপ লেগেছে। আমি ভালো নেই, সব শেষ। এবার আমি জানি আমি ভালো না, জানি আমি ভালো না, ভালো নেই বলাটা ভুল, জানি আমি ভালো না। কাকে বললি তুই এই কথাটা, জানি আমি ভালো না? কাকে বলিস, ছেলেকে বললি? না, মানে যেহেতু তোর ছেলে এরকম ধরনের লাইভের মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম, তোকে নিয়েই তো বলছিল, মানে তার মাকে নিয়েই তার ক্ষোভ, তাই কি তুই ছেলেকে উত্তরটা দিলি জানি আমি ভালো না? হ্যাঁ, এটা তো সত্যি যে আর যাই হোক, তুই সন্তানকে ডিপ্রাইভ করে ফোকলুর দিকে ইন্টারেস্ট দেখিয়েছিলিস। ফোকলুর সঙ্গে ঘর বাঁধবি বলে একটা সময় পর ছেলেকে কিন্তু নিতে যাসনি। প্রথম দিকে যখন বেরিয়েছিলিস, নিয়ে আসতে পারিসনি, তুই থানায় বসেছিলিস, এটা যেমন সত্যি। পরবর্তীকালে তোকে যখন দিতে চেয়েছে তখন তুই নিতে চাসনি, এটাও তো সত্যি। আর তুই কেন নিতে চাসনি, এটুকুনি ফিলিংস আমি মানে রাখি না। তোর মা তোর বাচ্চার দায়িত্ব নিতে চেয়েছিল, চাইনি, ঝাড়া হাত পা হতে চেয়েছিল, বলে যে তুই ফখলুর সঙ্গে চলে যাবি, আমরা কি বাচ্চাকে দেখবো, লালন পালন করবো, তোর দাদারও বাচ্চা কাচ্চা হবে, তাকে দেখতে হবে। তোর মা তো কোনো দিনই কারোর লাইবিলিটিস নিতে রাজি নয়, সেজন্য তোর বাচ্চার দায়িত্ব সে নেওয়ার ব্যাপার নেই। আর তুই জানিস যে আমি ফখলুর ওখানে যাব, সেখানে তো ওই ফখলু তো আর আমার বাচ্চাকে ভালো রাখবে না, আর তার বাড়ির লোকেরাও সেই জিনিসটা অ্যাকসেপ্ট করবে না, তার থেকে তার বাবার কাছেই থাক, এইটা ভেবেই তো তুই নিসনি। তো সেই জায়গা থেকে সত্যিই তো তুই তোর বাচ্চাকে ডিপ্রাইভ করেছিস, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তাহলে জানি আমি ভালো না, একদম ঠিক বলেছিস, যদি তোর ছেলের জন্য বলে থাকিস যে জানি আমি ভালো না, হ্যাঁ সত্যি তুই ছেলের জন্য তো ঠিকঠাক নোস, এটা বাস্তব। কারণ সন্তান হয়ে যাওয়ার পর না, আমাদের যতই একটা আমিত্ব থাক, যতই আমি একজন মানুষ হই, সন্তানের প্রতি লাইবিলিটিসটা কিন্তু আমরা কোনো জায়গা থেকে ছাড়তে পারি না। আমি জানি আমরা চিন্তা করি যে একটা মা হিসেবে, কিন্তু না, আগে তো তুই একটা মেয়ে, তুই একটা মানুষ, তুই একটা মেয়ে, তারপরে তুই মা, এরকম একটা ধাপ আছে। কিন্তু আমাদের সমাজ এরকম টাইপেরই তৈরি, যেখানে মা মানেই স্যাক্রিফাইস, মা মানেই কর্তব্য, মা মানেই তার
নিজস্ব জায়গাটাকে অফ করে বাচ্চার দিকে দেখতে হবে। এটাই কিন্তু বাস্তব, মানে আমরা যে সমাজ বাস করি সেটাই হয়। তো সেই জায়গা থেকে তুই যেটা করেছিস সেটা হচ্ছে কোথাও না, হয়তো তুই ভেবেছিলিস যে আমি যদি আমার বাচ্চাটাকে এখানে নিয়ে আসি আমার মায়ের কাছে, আমার মা দেখবে না, আবার ফকলুর কাছে আমি চলে যাচ্ছি, সেখানে ফকলু দেখবে না। তো দু জায়গা থেকেই ঝাড় খাবে, ডিপ্রাইভ হবে, তার থেকে ওর বাবার কাছে অনেক বেটার থাকে। তুই এটাই এটাই বোঝাতে চেয়েছিস বা বলতে চেয়েছিস, কিন্তু তোর এই জিনিসটাই বুমেরাং হয়ে গেল। কারণ আমাদের সমাজে মা মানে একটা অন্য ব্যাপার, আর সেখানে মা নিজের স্বার্থে, এটাই দেখবে সবাই, কেন ফকলুর সঙ্গে তুই চলে গিয়ে ঘর বেঁধেছিস না, তো মা নিজের স্বার্থে বাচ্চাকে ডিপ্রাইভ করেছে। এটা কখনোই ক্ষমার করবে না তোকে লোকে, মারা কোনো মারা তোকে ক্ষমা করবে না। কিন্তু একটা মানুষের জায়গা থেকে, একটা হিউম্যানের জায়গা থেকে যদি চিন্তা ভাবনা করা হয়, তখন আপনি বাঁচলে বাপের নাম, মানে আমি নিজে আগে ভালো থাকলে তবে তো আমি বাচ্চাকে ভালো রাখতে পারবো, সেটাও তো চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, তুই তারপরের যে প্রসেসগুলো যেগুলো করছিলিস, লং টার্ম প্রসেস, যে বাচ্চাকে তোর কাছে নিয়ে এসে রাখবি বা তুই দেখতে যাবি, সেইগুলো হঠাৎ করে কেন তুই ছেড়ে দিলি? কার উপর রাগ করে? পয়সা খরচা হচ্ছে বলে সেগুলো ছেড়ে দিলি, নাকি তুই মানসিকভাবে হেরে গেলি? আমি কিছুই বুঝতে পারিনি। এই জায়গাটাতে না তোর প্রতি একটা ক্ষোভ অনেক মানুষের আছে। না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না, কারণ তাদের রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান থাকার কথা না, এটা তাদের প্রফেশন, তারা প্রফেশনের জন্য কাজ করছে, ঠিক আছে? সেখানে কার প্রতি ক্ষোভ আছে, কার প্রতি দুঃখ আছে, কার উপর রাগ আছে, কার উপর সমবেদনা আছে, এগুলো বেকার। তাই জন্য আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা কখনোই বলি না, আমি সবসময় ভিউয়ার্সদের কথা বলি। তো সেখানে কিছু ভিউয়ার্সের তোর প্রতি অফেন্ডেড হওয়াটা খুব জাস্টিফাইড, যে আর যাই হোক, যে বাচ্চাকে ডিপ্রাইভ করে তাকে ভালো বলা যায় না। এবং সবথেকে বড় কথা, যেই ভিউয়ার্সদের উপর বেস করে তুই উঠেছিলিস, সেই ভিউয়ার্সদের তুই অ্যাকচুয়ালি ঠকিয়েছিস। কীভাবে ঠকিয়েছিস? তুই সহজ সত্যি কথাটা বলিসনি। তুই দিনের পর দিন পকলুর সঙ্গে থেকেছিস, অথচ তুই মিথ্যা কথা বলে গেছিস যে না, এই আমি একা আছি। যখন তোর ভিউয়ার্সরা তোর জন্য চিন্তা করেছে যে একটা মেয়ে ফ্ল্যাটে একা কী করে থাকবে, তার বাবা মা কীভাবে নিশ্চিন্ত রূপে চলে আসছে একটা মেয়েকে একা ফ্ল্যাটে রেখে, তখনও কিন্তু আমরা জানি তুই সত্যিই একা ফ্ল্যাটে আছিস। অনেক জায়গা থেকে খবর এসছে না তুই ফ্ল্যাটে একা নেই, ফ্ল্যাটের নিচ থেকে খবর এসছে, এই এসছে সেই এসছে, কিন্তু আমরা তোকে সে জায়গাতে বিলিভ করেছিলাম, মানে ভিউয়ার্সদের কথা বলছি। তারপরে দেখা গেলো হ্যাঁ সত্যি তুই ফকলুর সঙ্গেই থাকতে শুরু করেছিস। তাহলে ভিউয়ার্সরা তোর জন্য চিন্তা করছে, টেনশন করছে, একটা বাচ্চা মেয়ে একা একটা ফ্ল্যাটে কী করে রাস্তার উপর রয়েছে, আর তুই তোর মতো আরামসে জিন্দেগি লাইফস্টাইল লিড করছিস ভিউয়ার্সদের চোখে ধুলো দিয়ে। লাভটা কী হলো? আলটিমেটলি সব মিথ্যে, তাসের ঘরের মতো একদিন না একদিন ভেঙে পড়লো, লাভ কিছু হলো না। এবং নিজের যে ডিগনিটি সেটা নষ্ট করলি, নিজের যেটুকুনি রেসপেক্ট ছিল সেটাও নষ্ট করলি। মানুষ তোকে আর বিশ্বাস করতে পারলো না, কারণ তুই মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, সেটা দেখে নিল মানুষ। তারপরে তো নানা কাণ্ড হয়েছে, সেই ইতিহাস আর দৌড়ে লাভ নেই। এখন তুই যে বললি জানি আমি ভালো না, এই কথাটার পরিপ্রেক্ষিতে এত কথা উঠলো, তো তুই কাকে কনফেস করছিস জানি আমি ভালো না? অন্য কারোর কাছে, ভিউয়ার্সদের কাছে, নিজের বাড়ির লোকদের কাছে? নিজের বাড়ির লোকদের কাছে হলো টাইটেল থাম্বনেলে কেন দিবি? ঠিক আছে, সেখানে তো এমনিই বলতে পারিস, নাকি বাচ্চাটাকে উদ্দেশ্যেই বললি জানি আমি ভালো না? আচ্ছা, তারপরে বলছিস যে আমি আপসেট আছি। কিসের কারণে আপসেট আছিস? দেখ, তোদের বাড়ি থেকে একজন করে মিসিং। প্রথমে ঠাম্মি মিসিং, যার সঙ্গে তোর চরম লেভেলের একটা কোঅপারেশন ছিল, মানে দুজনেই দুজনের জন্য পরিপূরক ছিলিস। ঠাম্মিকে নিয়েই তো তুই দিল্লি থেকেছিস। তখনও আমি জানি যে তোর বাড়িতে অশান্তি হচ্ছিল, তোর বৌদির সঙ্গে তুই খাপ খাওয়াতে পারছিলিস না, বা তোর মা তোর বৌদির দিকে বেশি ঢুলেছিল, বৌদি আর মা বা দাদার দিকে তোকে একটু ইগনোরই করছিল, যেটা তুই সহ্য করতে পারিসনি, তোর ঠাম্মিও সহ্য করতে পারেনি, এবং দুজনে মিলে দিল্লি পাড়ি দিয়েছিলিস। খুব ভালো করেছিলিস, এবং ফকলুও থাকলে এখানে উৎপাত করছিল, পাড়ি দিয়েছিস, ভালো করেছিস। এটা গেল 1 নম্বর। তারপরে ঠাম্মির সঙ্গে তুই এলি তোর মায়ের ওই ঘটনার পর, তারপরে থেকে সেই ঠাম্মি যে লাপাতা হলো তার কোনো আর স্ট্রেস নেই। হ্যাঁ, একটা মানুষকে তুই যে রোজ দেখাবি এরকম কোনো মানে নেই, কিন্তু ঠাম্মির কথা তুই মুখেও উচ্চারণ করিস না, সেটাই সব থেকে অবাক ব্যাপার। ঠাম্মি থাকতেই পারে তার মেয়ের বাড়ি, তার অন্য কাজের সূত্রে কোথায়, যা খুশি জায়গায় থাকতে পারে, কিন্তু তুই সেই ঠাম্মি, যেই ঠাম্মি তোদের জন্য মুঠো মুঠো জিনিস নিয়ে আসতো, যেই ঠাম্মিকে তোর মা চুমু দিয়ে ট্রেনে তুলতো, যেই ঠাম্মি তোরা হচ্ছে হরিহর আত্মা, মানে সেই লেভেলের আনন্দ ফুর্তি করেছিস তোরা, সেই ঠাম্মি তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। নাই পেতে পারিস, সবসময় যে ব্লগে সবাইকে দেখা যাবে তার কিন্তু মানে নেই,
কিন্তু তার কথা তুই একবারও বলিস না, এমনও বলিস না যে ঠাম্মি ফোন করেছে বা ঠাম্মি ভিডিও কলিং করেছে বা ঠাম্মির সঙ্গে কথা হলো, কিচ্ছু বলিস না। কি এমন হলো রে যে একটা লোক, জলজান্ত লোক, তার সঙ্গে তোদের আর রিলেশনই রইল না? সেই যে এলো তারপর থেকে পুজো মুজো করে আজ দীর্ঘ 7-8 মাস কেটে গেছে, কি এমন হলো গেল এটা? তারপরে তুই পুজোর সময় দেখালি তোর বাবা এসছে, ঠিক আছে, পুজোর সময় দেখালি তোর বাবা এসছে, তার আগে থেকেই তোর বাবা মোটামুটি আসছিল না। পুজোর সময় তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে সবার নাক বোঁচা করলি, বললি এই যে বলে সবাই, কিন্তু এই যে আমার বাবা এসছে, আবার বোনাসের টাকা দিয়েছে। সেটা কোন মাসে? অক্টোবর মাসে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হয়ে গেছে 7 মাস। কোনো স্ট্রেস নেই তোর বাবার। সবাই জিজ্ঞাসা করেছে কোথায় কোথায় কোথায়, আজ পর্যন্ত প্রিন্ট অফ সাইলেন্ট। এবার তোমরা বলতেই পারো যে ওর বাবার কথা কি ও বলতে বাধ্য? কিছুইও বাধ্য নয়। কিন্তু একটা জলজান্ত মানুষ, সে অফিসিয়াল কাজে হোক যাই হোক দূরে চলে গেছে, মানছি, তার কথা কেউ বলে না? তার কথা বলে না? এই যে আমি ভিডিও করি, আমি তো ব্লগিং করি না, আমি তো কন্ট্রোভার্সি করি, কিন্তু কথার পৃষ্ঠে আমার হাজব্যান্ডের কথা, আমার বাচ্চার কথা, আমার পোষ্যদের কথা আমি বলে ফেলি না? কোনো না কোনো কারণে 2-1টা লাইন বলে ফেলি। সে জামা কাপড় কাচা থেকে হোক, খাওয়া থেকে হোক, যাই কারণে হোক বলে ফেলি। এটা মানুষের নেচার। মানুষ নিজের ফ্যামিলির লোকদের কথা বলে ফেলবে, 2-1টা কথা এরকম বেরিয়ে যাবেই। তাহলে সেখানে তারা ব্লগার, রীতিমতো ব্লগিংয়ে তাদের নিজস্ব জিনিসপত্রই তারা দেখাবে, নিজস্ব ঘরের জিনিসপত্র। সেখানে তার বাবার ব্যাপারে প্রিন্ট অফ সাইলেন্ট, কোনো রেসপন্স নেই। আজকে 7-8 মাস হয়ে গেল। যেমন ঠাকুমা তেমনি বাবা। আচ্ছা, এই পর্যন্ত ঠিক ছিল, লোকে থুতু উঠিয়ে ফেললো বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়, কোনো কথা নেই। কেন? তাহলে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা, সেই ঘটনা ওরা এসে ডিসক্রাইব করতে পারবে না, বলতে পারবে না, তার জন্য চুপ হয়ে আছে? সেটা কোনো ভালো ঘটনা হতে পারে না, অফিসিয়াল কোনো কারণে হতে পারে না। অফিসিয়াল কারণ হলে দিব্যি বলতে পারতো। তাহলে এই দুটোই মিস্ট্রি তৈরি করে দিয়েছে, এবং সেই দুটোই এমন কোনো কারণ যে কারণগুলো ওরা বলতে পারবে না। ঠিক আছে, তো গেল, ঠাম্মির ব্যাপারেও বলতে পারবে না, বাবার ব্যাপারেও বলতে পারবে না। এরপর যাই হোক, জায়গা ফায়গা এটা সেটা অমুক তমুক হলো, খুব আনন্দের ব্যাপার, খুব অ্যাপ্রিসিয়েট করলো ভিউয়ার্সরা যে খুব ভালো হয়েছে, জায়গা কিনেছো, এই করেছো, সেই করেছো। তারপরে জানা গেল যে জায়গাটা অ্যাকচুয়ালি তোর মায়ের নামে কেনা হয়েছে। ভালো কথা, মায়ের নামে কিনেছিস। কেউ বললো তোর ডকুমেন্টস ঠিক নেই তার জন্য কেনা হয়েছে, কেউ বললো না একে ডিপ্রাইভ করার জন্য, এই করার জন্য, সে সে যাই পারে হোক। তোরা নিশ্চয়ই ভালো বুঝেছিস, আমাদের এই ব্যাপারে বলার কোনো দরকার নেই। তোদের বাড়িতে কার নামে জায়গা কিনলে তোদের বেটার হবে সেটা তো তোরা বুঝবি, আমরা তো এখান থেকে বুঝতে পারবো না। তোর মায়ের জন্য জমি কিনলে তোর জন্য বেটার হবে, কি তোর নিজের নামে জমি কিনলে তোর জন্য বেটার হবে জানি না। কাগজপত্র ফেয়ার না হলে এক্ষুনি যে তোকে জমি কিনতে হবে কিনা সেটাও আমরা জানি না। জমি কেনা মানে কি? ইনভেস্ট করে রাখা। তো সেই টাকাটা তো তুই তোর ব্যাংকেও ইনভেস্ট করে রাখতে পারতিস, ভবিষ্যতে যখন তোর কাগজপত্র ঠিক হতো তখন তোর নামে কিনতে পারতিস। হতে পারে সেইটা করতে গেলে হয়তো জমিটা হাতছাড়া হয়ে যেত। তাই আমরা ওই পরিস্থিতিটা জানি না, ওটা নিয়ে বলতে পারবো না। তবে আমি এটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে আমি যদি আমার টাকা পুরোপুরি ইনভেস্ট করি তাহলে সেটা আমি আমার নামেই করব। ঠিক আছে, যদি আমি আমার টাকা আর আমার হাজব্যান্ডের টাকা, দুজনের টাকা ইনভেস্ট করা হয় তাহলে দুজনের নামে 50-50 হবে। হ্যাঁ, তো আর না হলে হাজব্যান্ডের অবর্তমানে ওয়াইফের অবর্তমানে হাজব্যান্ড, আর ওয়াইফ আর হাজব্যান্ড দুজনের অবর্তমানে তাদের বাচ্চারাই পাবে। এটাই বাস্তব। ঠিক আছে, তাহলে সেগুলো ভেবে চিন্তেই তোরা নিশ্চয়ই ইনভেস্ট করেছিস। এখানে আমার কিছু বলার নেই, কারণ তোকে পরামর্শ দেওয়ার জন্য তোর ফ্যামিলির লোকজন আছে, লয়ার আছে, আশেপাশের লোকেরা আছে, নিশ্চয়ই আছে। আমরা কে ইউটিউবে, সোশ্যাল মিডিয়া এসে আমরা কেন বলতে যাবো এই কথাগুলো? এটা তোদের পার্সোনাল চয়েস। তবে হ্যাঁ, এটা দেখেছি তোরা যে জমি কিনেছিস বলেছিস, সেটা তোর মায়ের নামে জমিটা কেনা হয়েছে, এবং সেইটার পিছনে কিছু না কিছু রিজন আছে, যেটা আমি জানতেও চাই না। কিছু না কিছু রিজন আছে, সব ঠিক আছে। এইবার দেখা যাচ্ছে তোর বৌদি নেই। তো প্রথম তোর বৌদি যখন দেখতে পাচ্ছি না, তখন আমি এটাই চিন্তা করলাম যে অনেক দিন তো বিয়ে হয়েছে, হয়তো ইস্যু টিস্যু আসবে, এর জন্য হয়তো তোর বৌদি অনেক দিন বাপের বাড়ি আসছে না, শ্বশুরবাড়ি আসছে না। হ্যাঁ, ইস্যু টিস্যু হলে প্রথম থেকেই অনেকে বাপের বাড়ি থাকে। ঠিকলাম, তোদের দেখি 3 জনের মধ্যে বেশ ভালো সম্পর্ক, দাদা, তুই আর তোর মা ভালোই ছিলিস, ভালোই আছিস। তা আমি এটাই ভেবেছি যে হয়তো বৌদি তার বাচ্চা কাচ্চা হবে বলেই তার বাপের বাড়িতে রয়েছে, সেখানে তোরা সেই জন্য এখানে রয়েছিস। কিন্তু এখন
অনেকের ভিডিও দেখছি এবং অনেকেই দেখি বলছে এবং তোর ভিউয়ার্সরাও বলছে কোথায় কোথায় কোথায়, তোদের কোনো রেসপন্স নেই। তোরা তো এটা বলতেই পারতিস যদি তোর বৌদি সত্যি সত্যি মানে এরকম কোনো কারণে যেত যে আমাদের বৌদি একটু শরীরটা অসুস্থ তাই বাপের বাড়িতে রেস্ট নিচ্ছে, ফুরিয়ে যেত। বা এটা বলতে পারতিস যে কোনো না কোনো ভালো খবরের জন্য বৌদি বাপের বাড়িতে রয়েছে, মানে যদি এরকম ধরনের কিছু হতো। বা ধরো যে অনেক মানে রেস্টের প্রয়োজন ডাক্তার বলেছে তার জন্য বৌদি বাপের বাড়িতে রয়েছে, তাহলে বুঝে যেত লোকে যে হ্যাঁ কোনো সুখবর দেওয়ার আছে তার জন্য। কিন্তু না, তোরা উচ্চবাচ্যই করছিস না। এবং তোর বাবার মায়ের কাছে জিজ্ঞেস করলে তোর মা ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে, আমাদের বাড়িতে ভূত আছে, এই হয়েছে সেই হয়েছে, এরকম করে অনেক কথা বলছে। কারণটা কি? হ্যাঁ, তাহলে কি তোদের এই মানে বৌদি ব্যাপারটাও অন্য জায়গায় চলে গেছে? হ্যাঁ, এটা আমি বুঝি যে তোর সঙ্গে তোর বৌদির অ্যাকচুয়ালি পটতো না, পটার কথাও নয়, ঠিক আছে? যতটা সহজ সরল ধানি লঙ্কাকে মনে হয় ততটা কিন্তু নয়, ঠিক আছে? কিন্তু তখন কি ছিল, তখন ধানি লঙ্কার দিকে ফেভার ছিল ওর মা। ওর মা ধানি লঙ্কার দাদাকে বেশি সাপোর্ট করতো, টিনুকে সাপোর্ট করতো না। এবং টিনু তখন ওই জন্য ঠাম্মির সঙ্গে ছিল। এখন হচ্ছে আমাদের টিনুর মা টিনুকে বেশি সাপোর্ট করছে, টিনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে। কারণটা তো নিশ্চয়ই জানো। তো এই জায়গা থেকে হয়তো ধানি লঙ্কার সঙ্গে টিনুর কিছু একটা হয়েছে, সেটার থেকে হয়তো টিনুর দাদা বৌদির মধ্যে সম্পর্কের একটুখানি প্রবলেম রয়েছে, তার জন্য হয়তো ওর বৌদি বাপের বাড়ি রয়েছে এবং এতদিন রাগ করেই রয়েছে। এবার হয়তো মানে একে আনতে চাইছে, মানে ওর বা দাদাকে হয়তো বলেছে যে হ্যাঁ আমি যাব, কিন্তু তোমার দিদি থাকলে বা তোমার তোমার বোন থাকলে আমি যেতে পারছি না, বা কিছু এরকম একটা কিছু হবে, যার জন্য তোমার টিনুর সাথে টিনুর দাদারও একটু খুব খুব ভালো যে বন্ডিংটা সেটা দেখা যাচ্ছে না, একটু 19-20 হচ্ছে। একটা তো হয় বাড়িতে, বউ আগে না মা আগে, বউ আগে না বোন আগে। এবার বাড়িতে যদি একটা এরকম ননদ থাকে, যতই সে ইনকাম করুক অশান্তি লেগে থাকবেই, ঠিক আছে? এবার অনেকে দেখি টিনুকে বলছে দিল্লি চলে যাও। কেন বলছো তোমরা দিল্লি চলে যাও? আমি এটা বুঝতে পারছি না। দিল্লি তোর কে আছে? মাস্তো তো দাদা আছে, তারা তাদের জীবনযাত্রাও দেখেছো, একটা ছোট্ট ঘরের মধ্যে কীরকমভাবে তারা চলাফেরা করে। ওখানে ও একা কোথায় থাকবে? কে আছে ওর ওখানে? কেন চলে যাবে দিল্লিতে? আগের বারে নয় ঠাম্মি ছিল, ঠাম্মির এতে ছিল, এখন কে আছে যে ও দিল্লিতে চলে যাবে? কেন ওর বাপের বাড়িতে থাকবে না? ওর বাপের বাড়ির জায়গা ওর নেই? এ কী কথা? তোমরা যদি বলো দিল্লি চলে যাও, কিছু হলেই দিল্লি চলে যাও, কেন? দিল্লিতে একা বোকা, ওর ভালো লাগবে কেন? যাই হোক, আমার যেটা মনে হচ্ছে ধানি লঙ্কা কিছু একটা বলেছে, শর্ত ফর্ত দিয়েছে যে টিনু থাকলে সে থাকবে না। এবার টিনু কোথায় যাবে? আমার মনে হয় যে কোথাও যাওয়া উচিত না, ওখানেই থাকা উচিত। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টিনু মালা গাচ্ছে বলে অনেকেই বলেছে যে এই মালা গাঁথা ছাড়ো, তুমি অন্য কোনো কাজে ইনভলভ হও, প্রমোশনাল ভিডিও শ্যুট করো, ভালো করে ব্লগিং দাও, অন্য কোনো কাজ করো, জব করো, কিছু শেখো, যোগা করো, জিম করো, হ্যাঁ, নাচ শিখতে যাও, কত কি আছে। প্রীতিকে দেখে শেখ, প্রীতিকে দেখে শেখ। প্রীতি হচ্ছে একা একা নাচ করে, ওর বাবা আগে পছন্দ করতো না তখন নাচ শেখেনি, এখন নাচ শিখছে, কোথাও মডেল হচ্ছে, কোথাও এ করছে, অনেক কিছু করছে। তুই কর এরকমভাবে, বেরো, কি আশ্চর্যের ব্যাপার। জীবনটা যখন এরকমভাবেই কাটাবি তাহলে ওরমভাবেই কাটা। ও তো জীবনে প্রথম একজন মানে সঙ্গে সম্পর্ক ছিল, সে তো সোশ্যাল মিডিয়ায় এসে নিত্যদিন ওর বদনাম করছে। তারপরে আরেকজনের সঙ্গে পুরো রেজিস্ট্রি হয়ে গেল, তারপরে সেখান থেকে পুরো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতো থাকতো, তারপর সেখান থেকে ডিচ হয়ে সেখান থেকেও তো বেরিয়ে এলো, এখন তো শুনছি ডিভোর্সও হয়ে গেছে। ওর মতো করে বাঁচছে, ওর মতো করে রয়েছে, তুই ওরম করে ওর মতো করে বাঁচ। হ্যাঁ আমি জানি বাচ্চাটার জন্য কষ্ট হবে, কিন্তু তার বাইরে তুই তোর মতো করে বাঁচ, ভালো লাইফস্টাইল লিড কর। মালা গাচ্ছে কেন? মালা গাতে তোর লাইফটাকে কাটিয়ে দিবি নাকি? কি জানি বাবা। তো যাই হোক, যেটা বুঝলাম ও জামা প্যান্ট রেডি করেছে, একটা খাতা নিয়ে এসেছে, ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছে, সকালবেলা বেরোতে হবে বললো, মনে হচ্ছে কিছু শিখতে যাবে। খাতা নালে কিসের জন্য লাগবে? ওর একটা খাতা লাগবে বলেছে, তাহলে কিছু ট্রেনিং নিতে যাবে। সে যে ট্রেনিংই হোক, সেই ট্রেনিং নিতে যাবে, তার জন্যই ওর খাতাটা লাগবে। হতে পারে সেটা সেলাই স্কুলে যেতে পারে, হতে পারে সেটা কোনো বিউটিশিয়ান কোর্স শিখতে পারে, হতে পারে কোনো মানে অন্য কিছু শিখতে পারে, যেখানে নার্সিং ট্রেনিং ফেনিং হ্যানা ত্যানা অনেক কিছু নিতে পারে, যেগুলোর জন্য ওকে যেতে হবে রেগুলার। ব্যাগ গুছিয়ে নিয়েছে, জামা কাপড় গুছিয়ে নিয়েছে, খাতা নিয়েছে, মানে কিছু শিখতে যাবে, এটা বুঝতে পেরেছি। তো এইভাবে নতুন করে শিখে নতুনভাবে
তৈরি কর, যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে শুরু কর। নিজের কাছে সব, নিজে যদি কনফিডেন্স থাকিস তাহলে সব হবে, মানে কনফিডেন্ট থাকিস, কনফিডেন্স নয়, কনফিডেন্ট থাকিস তাহলে সব হবে। আর এই পারিবারিক ঝামেলা অশান্তি সব বাড়িতে আছে। তোর বৌদির সঙ্গে তোর পটে না, এটা আমরা অনেক আগেই বুঝেছি, যতক্ষণ দিতে পারবি ততক্ষণ ভালো, না দিলেই গন্ধ। তো যাই হোক, ওদের ব্যাপারে না থেকে আমার মনে হয় তুই তোর মতো করেই থাক, ওই বাড়িতেই থাক, তুই তোর মতো করে থাক, এক সংসারে না থাকিস, আলাদা রান্নাবান্না করে খেতে হবে। তোর মা যদি ভাবে যে তোকে নিয়ে আলাদা খাবে, তোর দাদা বৌদি আলাদা খাবে, খেতেই পারে, কিন্তু ওই বাড়িতেই থাক, অন্য কোথাও যেতে যাস না, এখন যাওয়ার সময় নয়। যেরকম জায়গা জমি কেনা হয়েছে সেখানে ঘরদোর হলে ভালো কথা, নাহলে তোর মতো করে থাক, আর ওখান থেকেই পড়াশোনা কিছু শেখা, যা করার কর। তো জানি না আমি মানে কতটা ঠিক বলতে পারলাম, আমার এই দুটো টাইটেলে দেখে মনে হলো। তবে হ্যাঁ, এদের আবার বিশ্বাসও নেই, এরা তো টাইটেলে প্রচণ্ড ক্লিক বেট খেলে, খেলতে পারে, ক্লিক বেটও দিয়েছে, ভালো নেই, কারণ যে লেভেলে কান্নার মুখ করে দিয়েছে সেরকম তো ভিতরে কিছু দেখলাম না। তো হতে পারে যে ওরকম একটা দিয়ে থমথমে মুখ দিয়ে ক্লিক বেট খেলে, আর বাচ্চার জন্য একটু কষ্ট হয়তো হচ্ছে, সেই সবগুলো দেখিয়ে আবার ভিউজটা আর্ন করছে, কিচ্ছু বলার নেই, করতেও পারে। তো যাই হোক, তার জন্যই তো আমরা এসব আবার ভিডিওটা করলাম। আরে কন্ট্রোভার্সি ছাড়া এদের চ্যানেল চলবে না, আর আমরাও শুধু ম্যান্ডু মারু বোতল করে যাচ্ছি। টিনা বলছে তাহলে আমাকেও টানো, আমাকে নিয়েও ভিডিও করো, তাই এটা টুক করে ছেড়ে দিয়েছে 4 মিনিটে, নাও চলো বসে পড়েছি আমরা সবাই। হ্যাঁ, না কিছু লোক রোজই টিনুকে নিয়ে ভিডিও করে, আবার কিছু লোক রোজই খোকুকে নিয়ে ভিডিও করে, তাদের মেন কন্টেন্টই হচ্ছে খোকা আর টিনু, তারা ওই নিয়েই ভিডিও করে, অন্য কিছু নিয়ে খুব একটা ভিডিও করে না, 2-1টা হয়তো 19-20 এদিক ওদিক করে, বাট ওদের নিয়েই করে, তাদের কথা বলছি না। বাট আমরা যারা এদিক ওদিক লাফিয়ে বেড়াই, রোজ এক জিনিস নিয়ে ভিডিও করি না, তাদেরকে তো টানতে হবে, নাহলে শুধু ওদের নিয়ে তার মানে কন্ট্রোভার্সি করলে আর চলবে না। তবে হ্যাঁ, ভিউজ দেখেছো টিনুর বাড়তে শুরু করে দিয়েছে, ওরকম ধরনের টাইটেল থাম্বনেল দিলে বাড়বেই, কিন্তু 4 মিনিটের ভিডিওতে ক পয়সা পাবি? 8 মিনিটের নিচের ভিডিও হলে সেইভাবে রেভিনিউ ঢোকে না, বড় ভিডিও দে, ক্লিক বেট যদি খেলতেই হয় বড় ভিডিওতে দে। এটুকুই বলা ছিল, টাটা।